যা বাবা, আকাশটা অনেকক্ষণ থেকেই মেঘলা হয়েছিল, একটু আগে বের হলেই বাড়ি পৌঁছে যেতাম। এই যে বলেন দাদা, আপনাকে অনেক বছর পর পেয়েছি। কতদিন আপনার সাথে গল্প হয় না। হ্যাঁ, খবর পেলাম মামার অবস্থা ভালো না, তাই সব কাজ ফেলে চলে এলাম। রাত প্রায় 9:30। দোকানের বাইরে তখন মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছিল। আকাশে মাঝে মধ্যেই দেখা দিচ্ছিল বিদ্যুতের ঝলকানি। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি চায়ের দোকানে একটি কেরোসিনের হারিকেন মিটমিটে আলোয় জ্বলছিল। দোকানের ভেতরে বসেছিল কয়েকজন গ্রামবাসী। তাদের সঙ্গে বসেছিলেন অমলবাবু, বয়স 45-এর কাছাকাছি। তিনি এখন শহরে স্কুলে শিক্ষকতা করেন। বহু বছর পর এই গ্রামে এসেছেন তার মৃত্যুপথযাত্রী বৃদ্ধ মামাকে শেষবার দেখতে। আপনার মামার শরীরটা তেমন একটা ভালো নয়। আমাদের মধ্যে হয়তো নিজেকে বেশি দিন ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, মামার শরীরটা যে হঠাৎ করে যেমন বেকাবু হয়ে পড়বে তা ভাবতে পারিনি। তা ঠিক বলছো অমল। তোমার মামা কিছুদিন আগেও বেশ ভালো ছিল, কিন্তু সেই রাতের পর থেকেই ধীরে ধীরে তার শরীরের এমন বেহাল দশা। আপনি কোন রাতের কথা বলছেন কাকা? কি হয়েছে? প্রায় মাস দুয়েক আগের কথা। আমি সেদিন সবে দোকান বন্ধ করছিলাম। তোমার মামা তখন হাঁপাতে হাঁপাতে ছুটে আসলো আমার কাছে। আমি তাকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, বাজার করে ফেরার পথে তিনি নাকি কাউকে দেখেছেন যার কোনো চোখ ছিল না, আর সেই লোকটি নাকি তোমার মামার নাম বলে জোরে জোরে হাসছিল। কি বলছেন কাকা? তারপরে? তারপরে আর কি, সেদিন আমরা দুজনে একসাথে বাড়ি ফিরে গেলাম। কিন্তু আজ আমার হঠাৎ মনে হলো ঠিক সেই রাতের পর থেকেই তোমার মামার জ্বর, আর এরপর থেকেই ধীরে ধীরে তার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে লাগলো। ডাক্তার কবিরাজ কত কি দেখালেন, কিন্তু কেউ কিচ্ছুটি ধরতে পারলো না। দোকানদারের কথা শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেল। পাশের ঝোপঝাড় থেকে হঠাৎ শিয়ালগুলো চিৎকার করে উঠল, যেন তারাও দোকানদারের কথায় সম্মতি জানালো। নীরবতা ভেঙে রতন বলে উঠল, অমলদা, আপনি কি কাকার কথায় বিশ্বাস করেন? আমার আবার এইসব ভূত টুতের কথা বিশ্বাস হয় না। অমলবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, ভূত? সেই রাতের কথা আমি আজও ভুলতে পারিনি। কি হয়েছিল? আপনিও কি তাদের সাক্ষাৎ পেয়েছিলেন? শুধুই কি সাক্ষাৎ, বলতে পারো এক প্রকার জীবন বাঁচিয়ে বাড়ি ফেরা। কি হয়েছিল অমলদা? আমাদেরকে একটু বলো না, আমরাও শুনি। হারিকেনের মিটমিটে আলোয় চায়ের দোকানের ভেতরটা কেমন যেন রহস্যময় হয়ে উঠল। বাইরে ঝড়ের তাণ্ডব, আর টিনের চালের ওপর অবিরাম বৃষ্টির শব্দ। সবাই যখন অমলবাবুর দিকে তাকিয়ে বসে আছে, তখন তিনি চায়ের কাপে এক চুমুক দিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, ঘটনাটা আজ থেকে প্রায় 8-10 বছর আগে। তখন আমি পাশের গ্রামের হাই স্কুলে শিক্ষকতা করতাম। সেই সময় স্কুলের পুরনো ভবনটা খুবই জরাজীর্ণ হয়ে পড়েছিল, দেওয়ালে ফাটল ধরেছিল, ছাদের পলেস্তরা খসে পড়ত। তাই নতুন ভবন নির্মাণের জন্য সরকারি অনুমোদনের আবেদন করা হয়েছিল। একদিন নতুন ভবনের অনুমোদনের কাগজপত্র নিয়ে আমাকে উপজেলা শিক্ষা অফিসে যেতে হলো। ফাইল জমা দেওয়া, বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর নেওয়া, সব দায়িত্বই আমার ওপরে পড়েছিল। মাস্টার মশাই এখন বের হবেন মনে হয়। হ্যাঁ কাকা, কিন্তু আকাশের যে অবস্থা। দায়িত্ব যখন নিয়েছেন
তখন কিছুই করার নাই, যেতে তো হবেই। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক আছে, এখন তাহলে আসি। মাস্টার মশাই, একটা কথা বলছিলাম যা কাজ আছে সন্ধ্যার আগেই শেষ করে ফিরবেন। রাত করে উত্তরপাড়ার রাস্তা দিয়ে আসবেন না, ওই পথ রাতের বেলা ভালো না। কাকা ভূত প্রেতের ভয় দেখাচ্ছেন নাকি? আমি এসব গল্প বিশ্বাস করি না। বিশ্বাস করেন আর না করেন, সাবধানে থাকবেন। রাত আনুমানিক 10:30। আকাশ কালো অন্ধকারে ঢাকা। মাঝে মধ্যে বজ্রপাতের তীব্র আওয়াজে চারদিক কেঁপে উঠছে। এরই মধ্যে একটি বাজারের মোড়ে হর্ন বাজিয়ে একটি পুরনো বাস এসে দাঁড়ালো। বাস থেকে নামলেন অমলবাবু। তিনি বাস থেকে নামতেই আবার খটখট শব্দ করে বাসটি রাস্তার মোড় ছেড়ে চলে গেল। অমলবাবুর চোখে মুখে তখন ক্লান্তি আর হতাশার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ইস, অনেকটা রাত হয়ে গিয়েছে, আশেপাশে একটাও গাড়ি নেই, সব দোকানগুলোই দেখছি বন্ধ। এখন এতটা পথ পায়ে হেঁটে যাওয়াটাও তো বেশ কষ্টকর। সময় নষ্ট না করে তিনি কাঁচা মাটির রাস্তা ধরে হাঁটতে লাগলেন। অমলবাবু চিন্তাও করেননি যে ফিরতে তার এতটা রাত হবে। ভেবেছিলেন উপজেলা অফিসে গিয়ে কয়েকটি স্বাক্ষর নিলেই তার কাজ শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা যে কতটা কঠিন আজ তিনি হাড়ে হাড়ে বুঝেছেন। এক অফিস থেকে আরেক অফিস, এক টেবিল থেকে আরেক টেবিল, ঘুরতে ঘুরতে শেষ স্বাক্ষরটি পেতে পেতে রাত প্রায় 8টা বেজে যায়। উত্তরপাড়ার পুরনো রাস্তায় আসতেই হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে গেল। বিদ্যুতের ঝড়কানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। অমলবাবু বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার চোখ পড়ল দূরে রাস্তার পাশে একটি ক্ষীণ আলোর দিকে। ভালো করে তাকাতেই দেখতে পেলেন একটি গরুর গাড়ি। ওইটা তো একটা গরুর গাড়ি মনে হচ্ছে, কাছে গেলে নিশ্চয়ই সাহায্য মিলবে। তিনি দ্রুত সেই গরুর গাড়ির দিকে এগিয়ে গেলেন। কাছে গিয়ে অমলবাবু যা দেখলেন তাতে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই রাতে একা যাবেন না মাস্টার, উঠে পড়ুন। আচমকা কারো কথা কানে আসতেই অন্যমনস্ক অমলবাবু আঁতকে উঠলেন। তিনি গাড়োয়ানের দিকে ফিরে তাকালেন। বৃদ্ধ লোকটার চেহারা ঠিকমতো দেখা যাচ্ছিল না, আর মুখের বেশিরভাগ অংশ ছায়ার মধ্যে ঢাকা। না না, সমস্যা নেই, আমি হেঁটেই চলে যাব। ভয় পাবেন না, শ্মশানে নিয়ে যাচ্ছি, আপনাকে পথে নামিয়ে দেব। কি হলো, উঠুন। বৃষ্টি তখন আরও বেড়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও অমলবাবু গরুর গাড়িতে উঠে পড়লেন। গাড়ি চলছিল, কিন্তু অমলবাবুর ভেতরে এক অজানা অস্বস্তি কাজ করছিল, যেন কোনো অঘটন ঘটতে চলেছে। কিছু দূর যেতেই হঠাৎ তার মনে হলো কিছু একটা ঠিক নেই। গরু দুটির গলায় বড় বড় ঘণ্টা বাঁধা, কিন্তু গাড়ি চললেও একটিও ঘণ্টার শব্দ হচ্ছিল না। চাকার নিচে কাদা জমেছিল, অথচ চাকার ঘর্ষণেরও কোনো শব্দ নেই। হঠাৎ তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
লাশটা নড়ে উঠলো মনে হলো না? না না, লাশ কিভাবে নড়তে পারে? হয়তো আমি আতঙ্কে ভুলভাল দেখছি। নিজের সঙ্গে কথাগুলো বলতেই আচমকা আবারও প্রচণ্ড জোরে বজ্রপাত হলো। আর সেই বজ্রপাতের আলোয় অমলবাবু যা দেখলেন তাতে তার হাত পা জমে গেল। কাফনে মোড়ানো লাশটি আস্তে আস্তে উঠে বসেছে, আর কাফনের ভেতর থেকে একটি কঙ্কালসার হাত বেরিয়ে অমলবাবুর দিকে এগিয়ে আসছিল। হাতটার চামড়া প্রায় নেই বললেই চলে, শুধু কালচে হাড় আর শুকনো মাংস ঝুলছিল। দুটি জলজলে সাদা চোখ অন্ধকারের মধ্যে থেকে অমলবাবুর দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, অনেক দিন অপেক্ষা করছি, এবার তুমি আমার জায়গায় এসো। কে কে তুমি? আমাকে ছেড়ে দাও। বাঁচবি না তুই, তুই বাঁচবি না আজ। লাশটির মুখ থেকে কথাগুলো বের হতেই অমলবাবুর শরীরের সমস্ত শক্তি যেন শুকিয়ে গেল। তিনি আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে চলন্ত গরুর গাড়ি থেকে লাফিয়ে পড়লেন। এরপর প্রাণপণে দৌড়াতে শুরু করলেন। পেছন থেকে তখন ভেসে আসছিল এক ভয়ঙ্কর অট্টহাসি। পালিয়ে কোথায় যাবে মাস্টার? দৌড়াতে দৌড়াতে অমলবাবু পেছন ফিরে দেখলেন সেই কাফনে মোড়ানো লাশটি গরুর গাড়ি থেকে নেমে তার পিছু নিয়েছে। আলোটির কাছে যেতেই চোখে পড়ল একটি পুরনো মন্দির। চারপাশে বিশাল বটগাছ আর আগাছা। অমলবাবু তার শেষ শক্তিটুকু দিয়ে মন্দিরের দিকে ঢুকে পড়ল। আর ঠিক তখনই আজ বেঁচে গেলি, তোকে ছাড়বো না, কিছুতেই না। না, বাইরে থেকে ভেসে এলো এক বিকট আর্তনাদ। মনে হলো কোনো ভয়ঙ্কর প্রাণী যন্ত্রণায় চিৎকার করছে। মন্দিরের দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল, অস্বাভাবিকভাবে শান্ত। অমলবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। বাইরে ঝড়ের শব্দ যেন আরও বেড়ে গেছে। চায়ের দোকানের সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, মন্দিরের ভেতরে ঢোকার কারণে সেদিনের মতো আমি প্রাণে বেঁচে যাই, কিন্তু তখনও জানতাম না আসল রহস্যটা আরো ভয়ঙ্কর। পরদিন বিকেলে আমি যখন স্কুলের মাঠে ছিলাম, সেখানে সেই গ্রামেরই এক বৃদ্ধ আমার সঙ্গে দেখা করতে আসলেন। নাম ছিল হরিপদ, বয়স ৮০-র কাছাকাছি হবে। আমার ঘটনা শুনে তিনি অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বললেন, তুমি যা দেখেছো মাস্টার, সেটা নতুন কিছু না। এই গ্রামের মানুষ বহু বছর ধরে ওই জিনিসটার কথা জানে। কি জিনিস? আজ থেকে প্রায় ৩০ বছর আগে এক ঝড় বৃষ্টির রাতে পাশের গ্রামের এক বৃদ্ধ মারা যায়। তার মৃতদেহ গরুর গাড়িতে করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিল একজন গারোয়ান।
কিন্তু উত্তর পাড়ার ওই নির্জন রাস্তায় পৌঁছনোর পর তারা রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরদিন গ্রামবাসীরা খোঁজাখুঁজি করেও না গরুর গাড়ি পেয়েছিল, না পেয়েছিল গাড়োয়ানকে, আর না মৃতদেহকে। মনে হয়েছিল যেন পুরো গাড়িটাই বাতাসে মিলিয়ে গেছে। তারপর থেকেই গভীর রাতে মাঝে মাঝে সেই লাশবাহী গরুর গাড়ি দেখা যায়, বিশেষ করে ঝড় বৃষ্টির রাতে। অনেক পথিকই দাবি করেছে যে তারা গরুর গাড়িটাকে দেখেছে। কেউ কেউ আবার গাড়োয়ানের ডাকে সাড়া দিয়ে তাতে উঠেও বসেছে। তারপরে গাড়িতে যারা উঠেছিল তাদের বেশিরভাগই আর কখনোই ঘরে ফিরতে পারেনি। আর যারা নিখোঁজ হয়েছিল তাদের কোনো লাশও পাওয়া যায়নি, কারো কোনো খোঁজ মেলেনি। শুধু কয়েকজন ভাগ্যবান মানুষ ফিরেছিল, আর তারা সবাই একই কথা বলেছিল যে গরুর গাড়িতে কাফনে মোড়ানো একটা লাশও ছিল। কিন্তু আমি বেঁচে গেলাম কিভাবে? কারণ তুমি মন্দিরে পৌঁছে গিয়েছিলে। ওরা অশুভ শক্তি, পবিত্র জায়গার ভেতরে ওরা ঢুকতে পারে না। তবে 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 কি? বৃদ্ধের চোখে তখন অদ্ভুত এক ভয় ফুটে উঠল। ওরা একবার কাউকে পছন্দ করলে সহজে ছেড়ে দেয় না। সাবধানে থাকবে বাবা। কথাগুলো শেষ করে অমলবাবু গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর আবার বললেন, এরপর প্রায় কেটে গেল 1 বছর। আমি ধীরে ধীরে ঘটনাটা ভুলে যেতে শুরু করি। কিন্তু এক রাতে এমন একটা ঘটনা ঘটেছিল যা আমাকে বুঝিয়ে দিয়েছিল সেদিন উত্তরপাড়ার রাস্তায় যে দেখেছিলাম সেটা কোনো দুঃস্বপ্ন ছিল না। বাইরে ঠিক তখনই দূরে কোথাও থেকে ক্ষীণ একটি ঘণ্টার শব্দ ভেসে এলো। অমলবাবু কথা থামিয়ে দরজার দিকে তাকালেন। চায়ের দোকানে বসে থাকা লোকগুলোর মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তবে কি তারা আজও অমলবাবুকে খুঁজছে?